মানসিকভাবে এতটাই ডিপ্রেশনে রয়েছি। এবার ডিপ্রেস থাকলে জানোই যে শরীর চালানোটা যায় না। আমি হলেন তিনি যাচ্ছে তাই আচার আচরণ করতে শুরু করলেন তাদের বাড়িতে থাকাকালীন। চল অবস্থায় বলা যায় বাবা মার আর মেয়ে তো মোটামুটি এমনি বড় হচ্ছিল। সময় যা বাবা বলবেন বাবার কথা শুনে, মা বলবেন মায়ের কথা শুনে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। আজ হচ্ছে 17ই আগস্ট আর শনিবার, আর এখন বাজে 10:55। আজকে কালকে রান্না করেছিলাম, আজকে কিছু করছি না, মানে পারছি না। না, শরীরের জন্য নয়, শরীর যে অসুস্থ এরকমটা নয়, কিন্তু মানসিকভাবে এতটাই ডিপ্রেশনে রয়েছি। এবার ডিপ্রেস থাকলে জানোই যে শরীর চালানোটা যায় না। দেখছি আমি যে শরীরটা চালাতে পারছি না, অথচ শরীরে যে কোনো কষ্ট হচ্ছে এরকমটা কিন্তু নয়, কিন্তু শরীরটা চালাতে পারছি না। উঠে কোনো কাজ করবার মানে কোনো রকম এনার্জি নেই, ল্যাক অফ এনার্জি, কোনো এনার্জি নেই। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, কারণ এরকম অবস্থায় আমি এরকম ডেইলি ব্লগ কাজকর্ম পারছি না শেয়ার করতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, কথা বলি। আজকে তোমাদের একটি মেয়ের গল্প শোনাবো, যে মেয়েটিকে আমি চিনি, তার জীবনের গল্প শোনাবো। তার মেয়েটিকে আমি চিনি, ভালো করেই চিনি। তো সেই মেয়েটি মোটামুটি ভালোই একটা পরিবারে তার জন্ম হয়েছিল, ভালো সচ্ছল অবস্থায় বলা যায়। বাবা মার আর মেয়ে তো মোটামুটি এমনি বড় হচ্ছিল। পড়াশুনো, গান শেখা, যেরকম সাধারণ ঘরে হয়, নাচ শেখা, এইসব টুকটাক চলতো আর কি, এইভাবে। তো শাসন ছিল একটু বেশি মাত্রাতেই। কেন শাসন ছিল এবার তোমরা জিজ্ঞেস করবে, যে শাসন তো দুষ্টু বাচ্চা হলে তাদেরই শাসন করে, কিন্তু বিষয়টা না। মেয়েটি কিন্তু খুব খুব মানে শান্ত এবং খুবই ওবিডিয়েন্ট ছিল, খুবই ওবিডিয়েন্ট ছিল। মানে সে তার মা বাবার কথায়, মানে উঠতে বললে উঠতো, বসতে বললে বসতো। হ্যাঁ, মানে কখনো মুখ দিয়ে একটা শব্দ বার করেনি বাবা মার এগেনস্টে, যে কোনো রকম প্রতিবাদ বা চিৎকার বা কোনো রকম, যেটা হয় না। আমরা এখন দেখি আমাদের ছেলেমেয়েরা অনেক সময় তারা অসহিষ্ণু হয়ে পড়ে, তারা রিয়্যাক্ট করে, তারা আমরা বললে মানতে চায় না, সব কিছু চাপিয়ে দিতে চাইলে চাপিয়ে, মানে সেটা মেনে নেয় না। কিন্তু এই মেয়েটি একদমই অন্যরকম ছিল। মানে তাকে চাপিয়ে দেওয়া, মানে তাকে সব কিছুই চাপিয়ে দেওয়া হতো, সাপ্রেস করে রাখা হতো। তার নিজস্ব কোনো ভয়েস ছিল না, তার নিজস্ব কোনো মতামত ছিল না, তার চিন্তা শক্তিও ছিল না। তাই জন্য তার কোনো দিন চিন্তা শক্তি গড়েই ওঠেনি। নিজস্ব চিন্তা শক্তি, মানে নিজের ভালো বোঝার, বা কোনটায় কিসে নিজের ভালো হয়, নিজে কিসে কী করলে ভালো থাকতে পারে, এই কোনো রকম চিন্তা শক্তিই তার গড়ে ওঠেনি। না, মেয়েটি অশিক্ষিত ছিল সেটা নয়, মেয়েটি লেখাপড়া করেছিল যথেষ্টই, মানে যেটা মোটামুটি বলা যায় আজকের সমাজেও উচ্চশিক্ষিত, সেই উচ্চশিক্ষিতা সেরকমই ছিল, পড়াশোনা করেছিল, করেনি এরকমটা নয় যে সে, কিন্তু তার নিজস্ব কোনো মানে সত্তা, ব্যক্তি সত্তা, নিজস্ব কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই ছিল না, কারণ সব কিছুই তার উপর চাপিয়ে দেওয়া হতো, আরোপ করা হতো তার উপর। সেই জন্য নিজস্ব মানে চিন্তা শক্তি গড়েই ওঠেনি। ওই সব সময় যা বাবা বলবেন বাবার কথা শুনে, মা বলবেন মায়ের কথা শুনে। হ্যাঁ, কোথাও বেরোতে হলে, কোনো বান্ধবীর বাড়ি যেতে গেলে, বাড়ির কাছে হয়তো পারমিশন মিলল, 10:30টায় বলে দেওয়া হলো 11টায় ঢুকতে হবে বাড়িতে, .11। এই .11 মানে .11টাতেই সে বাড়িতে ঢুকতো, 11টা 1 মিনিটও হতো না, বা 11টা গড়িয়ে 1 সেকেন্ডও যেত না। তো এইরকম হলো ব্যাপার, যথেষ্ট। মানে হয় না, দেখবে যে সন্তানরা দুর্বল যদি হয়, চুপচাপ হয়, সে যে যেমনই হোক, সে মানুষ, সন্তান বলবো না, এখানে মানুষ, কোনো মানুষ যদি দুর্বল হয় তখন তাকে কিন্তু
তাকেই মানুষ মানে চেপে রাখার চেষ্টা করে, আরও সাপ্রেস করে। কারণ একটু সবল যারা হবে, যাদের নিজস্ব মতামত হবে, চিন্তা শক্তি থাকবে, তাদেরকে ওইভাবে কিন্তু মানে নিজের মুঠিতে আবদ্ধ করে রাখা যাবে না, বা কন্ট্রোলে নিজের ইচ্ছে অনুযায়ী চালনা করা যাবে না। কিন্তু যারা চুপচাপ সেই রকম মানুষ দেরকে কিন্তু সবাই চালনাই করে, সে তার নিজের পিতামাতাই হোক, বা পরবর্তী সময় বিবাহের পরে শ্বশুরালয়ের মানুষজন হোক, বা স্বামী হোক, বা যেই হোক, বা মানে চেনা জানা মানুষ। একবার যদি জেনে যায় যে এ নরম প্রকৃতির, নরম স্বভাবের, এবং এ প্রতিবাদ করতে পারে না, তখন সবাই মিলে তাকে চেপে ধরে, এটাই নিয়ম। তো এই মেয়েটির ক্ষেত্রেও এরকমই হয়েছিল। তো একটা সময়ের পর তার বিয়ে দেওয়া হলো তার বাড়ি থেকে, তার বাবা তার বিয়ে দিলেন। আর মেয়েটি মানে চিরদিনই চুপচাপ, কোনো দিনই সে নিজে কাউকে পছন্দ করবে বা ভালোবাসবে এরকম চিন্তাভাবনা তার মাথাতেই আসেনি কোনো দিন। কারণ সে এসবের মধ্যে ছিল না। সে জানতো যে যদি কোনো দিন বিয়ে হয়, তার বাবা পছন্দ করে যাকে দেবেন তাকে সে বিয়ে করবে নির্বিবাদে, মুখ বুজে। কোনো দিন তার নিজের কখনো মানে সে কাউকে ভালোবাসবে এই বোধটাই তার মধ্যে আসেনি কোনো দিন। এটা কোনো দিন সে ভেবেই দেখেনি। হুম। তো সেই মেয়েটিকে বিয়ে বিয়ে দিয়ে দিলেন তার বাবা। তো বিয়ে হয়ে এলো, মানে বিয়ের দিন থেকেই তাদের বাড়িতে থাকা অবস্থাকালীনই সেই তার যে স্বামী হলেন, তিনি যাচ্ছে তাই আচার আচরণ করতে শুরু করলেন তাদের বাড়িতে থাকাকালীন। কিছুটা মেয়েটি দেখেছিল, কিছুটা তার আড়ালে হয়েছিল, সে বুঝতে পারেনি। তো যাই হোক, তারপর যখন সে শ্বশুরবাড়িতে এলো, আসার পর দেখলো তো স্বামীর ভয়ঙ্কর রূপ। নতুন স্বামী, সে তার সঙ্গে আলাপও না, সম্বন্ধ করে বিয়ে। সে চিৎকার করতে লাগলো যে এই বিয়ে সে মানতে পারছে না, এই বিয়ে সে মানবে না, একে নিয়ে ঘর করবে না, একে বের করে দেবে, একে ডিভোর্স দিয়ে দেবে। মেয়েটি তো ভয়ে জড়োসড়ো একদম, একে চুপচাপ স্বভাবের মেয়ে, সে জানেই না যে কি হয়েছে। সেই মানে এই রকম চিৎকার চেঁচামেচি, সে তো ভয়ে মানে মানে কাঁটা হয়ে সে তো কাঁপছে। সে সেই সময় তার স্বামীর যে বোন, মানে সম্পর্কে সে ননদ হতো যে মেয়েটির, তাকে বারবার বলছে যে আমি কিছু তো করিনি, তোমার দাদাকে বারণ করো যেন রাগ না করেন, আমি তো কিছু করিনি। তো সেই রাতটা তো গেল কোনো রকমে ভয়ে ভয়ে, তার তো আর ঘুমের প্রশ্নই নেই। পরদিন সকালবেলায় থেকে শুরু হলো আবারও সেই নতুন স্বামী, বাড়ি ভর্তি লোক, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে বউ ভাতে। সেই সময় চিৎকার করে বলতে লাগলেন ডিভোর্স দিয়ে দেবো, বের করে দেবো। মেয়েটি এত বোকা ছিল, মানে আমি তাকে যতটা জানি আর কি, ভালোভাবেই জানি, সে এতটাই বোকা ছিল, মানে তার এতটাই সাহসের অভাব ছিল যে সে তো প্রথম কথা জানলই না কী কারণে তাকে বের করে দেবে, কারণ সে তো কিছু করেনি। তো তারপরে সে কিছু না জেনেই সে পা দুটো চেপে ধরলো সেই স্বামীর, যে আমাকে তুমি মাপ করে দাও, আমি আমি তো কিছু করিনি, আমি কিছু করিনি। কোনো অন্যায় না করে সে পায়ে পা দুটো চেপে ধরল। কী বোকা মেয়েটি! এবং বোকা বলবো, গর্দভ বলবো, কী বলবো মেয়েটিকে, বলো তো বন্ধুরা? মানে সত্যি এরকম মেয়ে, সত্যি সমাজে এই সমস্ত মেয়েদের থাকা উচিত না, এরকম মেয়ে। হ্যাঁ, যে কোনো বিনা কারণে, কোনো দোষ না করে সে পা দুটো চেপে ধরল স্বামীর। অকথ্য কথাবার্তা তার স্বামী বলতে লাগলো, এবং অবশ্যই পাশাপাশি তার শ্বশুরবাড়ির লোকজনও বলতে লাগলো, নতুন বউ। তো তারপর যাই হোক, সারাদিন গেল, সন্ধ্যাবেলায় বউ ভাতের অনুষ্ঠান, সেটাও তো সেই নম করে। তাকে, তার সৌভাগ্যও হয়নি যে ঘরের ভেতরে বসে বউ ভাতের অনুষ্ঠান করা। বারান্দায় একটা টিমটিমে হলুদ বাল্বগুলো ছিল আগেকার দিনে, সেই বাল্ব, আমি যতটুকু জেনেছি, সেই বাল্ব জেলে তাকে ওইখানে বসানো হয়েছিল। এবং তার সেই নতুন বর মাঝে মাঝে ঘুরে যাচ্ছিল এবং কড়া দৃষ্টিতে দাঁত খিচিয়ে তাকে বলছিল, সব শেষ হোক, রাত হোক, তোমার ব্যবস্থা হচ্ছে। সেই মেয়েটি তো বোকা, মেয়েটি তো ভয়ে জড়সড়, যে রাতে না জানি তাকে কী তার কপালে নাচছে। সব মানুষ বিদায় নিল, তার বাড়ি থেকে যে মানুষজন এসেছিলেন তারাও বিদায় নিলেন। রাত হলো, সব আচার অনুষ্ঠান সম্পন্ন হলো, রাত্রিবেলা এলো। যে রাত নিয়ে মেয়েদের, মানে ছেলে মেয়ে উভয়েরই অনেক রকম স্বপ্ন থাকে। প্রথম সম্বন্ধ করে বিয়ে দেয় আবার, যে নিজেরা পরস্পরকে জানবে, বুঝবে, কথা বলবে, ভাবের আদান প্রদান হবে, মানে একটা ভালোবাসা একটা তৈরি হবে। তো সেইখানে
জুটলো। তার যেটুকু আমি জেনেছি আর কি, গালিগালাজ তাকে, তার বাড়ির লোকদের নামে যাচ্ছে তাই কথাবার্তা, এবং হ্যাঁ, ঠাস ঠাস করে তার গালে চড়। ফুলশয্যার দিন রাতেই এত সুন্দর উপহার সে পেয়েছিল, কোনো কারণ নেই। দু চোখ দিয়ে সে মেয়েটির জলের ধারা পড়ছে, মুখ বন্ধ। তাকে অশ্রাব্য গালিগালাজ দেওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে। তো এইভাবে সেই রাত পার হলো। তারপরে সেই নতুন স্বামী তার কোনো হয়তো তার চাকরি সংক্রান্ত কোনো প্রয়োজনে সে কিছুদিন বাইরে চলে যায়। তো কয়েক মাস পর আসে, যখন বাইরে চলে যায় তখন তার পরিবারের মানুষজনও নানাভাবে মেয়েটিকে হ্যাঁ মানে হ্যারাস করে, হেকল করে, নানান বাজে কথাবার্তা বলে, তার বাবার কাছে মানে দেখা করতে যেতে দেয় না। আর তাছাড়াও মানে তার বাবাও কিন্তু কোনো কিছু খোঁজখবর না নিয়ে বা হয়তো বা কিছুটা জেনেও মানে ঘাট থেকে নামিয়ে ফেলতে চেয়েছিলেন। তিনিও হয়তো তা মেয়েটিকে কোনো দিন আর ফিরিয়ে নিতে চাননি, তিনি ঝেড়ে ফেলে দিতে চেয়েছিলেন। আসলে মেয়েটি না আনওয়ান্টেড ছিল সবার কাছেই, কারণ ছোটোবেলা থেকেই সে আনওয়ান্টেড। সে অন্য তার অন্যান্য যে কাজিন ব্রাদার সিস্টার সব ছিল, তাদের পাশাপাশি সেই মেয়েটি কিন্তু আনওয়ান্টেড ছিল। কারণ তার চেহারা নিয়ে তাকে উঠতে বসতে অসম্মান অপমান করা হতো, খোঁটা দেওয়া হতো। তার চেহারা এত কুৎসিত যে তাকে সমাজে লোকের সামনে প্রেজেন্ট করা যায় না। মানে প্রতিটি পদক্ষেপে মেয়েটি নিজেকে গুটিয়ে নিয়েছিল একদম, কারণ গুটিয়েই থাকতো, কারণ সে ছোটো থেকেই জেনে গেছিলো যে সে আনওয়ান্টেড। তাকে বলা হতো অক্লেশেই, তার সব থেকে কাছের মানুষরাই বলতো যে এসব বেঁচে থেকে কী হবে, এসব ফালতু, এরকম ছেলে মেয়ে বেঁচে থাকার থেকে না থাকা ভালো। কারণ সে সুন্দরী ছিল না, সে অসাধারণ মেধাবী ছিল না, মোটামুটি ছিল। সে লেখাপড়ায় একবারে খারাপ ছিল না, খারাপ হলে তো সে উচ্চশিক্ষা মানে পর্যন্ত যেতে পারতো না, যেটাকে উচ্চশিক্ষা বলে ধরা হয় এখনও, সেই পর্যন্ত তো সে যেতে পারতো না যদি একবারেই সে মানে মূর্খ হতো। অজ্ঞ হলেও পারতো না, কিন্তু তার শিক্ষার কোনো যথাযথ প্রয়োগ সে দেখাতে পারেনি। সে তার পুরো জীবনটাই তার স্বামী এবং তার স্বামীর পরিবারের হাতে লাঞ্ছিতা, অপমানিতা, অসম্মানিতা হয়ে এসেছে। তার মেরুদণ্ডটা সে শক্ত করে সব কিছু ছেড়ে বেরিয়ে যেতে পারেনি। ওই যে যেমন আমরা ভাবি মেয়েরা, সমাজ কী বলবে, মানুষজন কী বলবে, আশেপাশে সন্তানকে সবাই প্রশ্ন করবে যে তোমার মা বাবাকে ছেড়ে চলে এসছে, তোমার মা বিবাহ বিচ্ছিন্ন, তোমার মা ডিভোর্সি। এইগুলো ভেবেই সেই মেয়েটি পারেনি। সে মেয়েটির যাওয়ার জায়গাও অবশ্য ছিল না, কারণ তাকে যখন তার বাড়ি থেকে বিয়ে দেওয়া হয়েছিল তখন এটাও বুঝিয়ে দেওয়া হয়েছিল যে বিয়েটাই হচ্ছে সব কিছু, এবং এই বিয়েটা তাকে দেওয়া হলো তাকে সারা জীবন সংসার করার জন্যই। কোনো অসুবিধা হলেও তাকে মানিয়ে গুছিয়েই নিতে হবে, তার ফিরে আসবার কোনো অবকাশ নেই। তো মেয়েটি বুঝে গিয়েছিল যে তার ফিরে যাবার কোনো অবকাশ নেই, বা তার সেই রকম স্ট্রং পার্সোনালিটি ছিল না, তখন তো তার পক্ষে কোনো অল্টারনেটিভ ছিল না। তাকে দিনের পর দিন এই অসম্মানটা বয়ে বেড়াতেই হয়েছে, সহ্য করতেই হয়েছে। হয়তো মাঝে মাঝে বুঝিয়েছি যে না, এরকম করে পড়লে হবে না, উঠে দাঁড়াতে হবে, চলতে হবে, সন্তানের কথা ভাবতে হবে, মনে জোর আনতে হবে। সেটা শুনে হয়তো সাময়িক উঠে দাঁড়িয়েছে, দুপা চলেছে, কিন্তু তারপর আবার যে সেই। আসলে যার জীবন যেভাবে যায় সেটা একমাত্র সেই বুঝতে পারে। তাই আমরা যতই যাকেই যা বোঝাই, আমরা তার সিচুয়েশানটা কেউ বুঝতে পারি না। সে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কী পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। মেয়েটির এতটাই দুর্ভাগ্য যে তার তো নিজের বলতে কেউ নেই কোথাও, এবং আজকে আর সে মেয়ে নেই। আজকে
তাকে প্রৌঢ়াই বলা যায়। তো আজকে এই প্রৌঢ়ত্বে এসেও আজও স্বামীর দ্বারা প্রতি মুহূর্তে প্রতিদিন লাঞ্ছিতা অপমানিতা হয়, যে শুধু তাই নয়, আজও সে মার খায়। এবার তোমরা বলবে যে সে এরকম কেন, এটা তো তার ব্যর্থতা। একদমই তাই, আমিও তো বোঝাই যে এটা ব্যর্থতা, এভাবে পড়ে পড়ে মার খাওয়াটা ব্যর্থতা। শক্ত হয়ে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে চলতে হবে। সাময়িক বোঝে, হয়তো একদিন কি দুদিন বোঝে, তারপরে আবার ভেঙে পড়ে, আবার ডিপ্রেশনে চলে যায়। তার কিছুই ভালো লাগে না তখন, জগৎ সংসারের কোনো কিছুই ভালো লাগে না। তার এই পৃথিবীটাকেই মনে হয় যে অসহ্য, একদিনও কাটানো এটা অসম্ভব। তার নিজের জীবনটাকে একটা বোঝা বলে মনে হয়। সে আর পারে না এই বোঝাটা বয়ে নিয়ে চলতে। মাঝে মাঝেই হাঁপিয়ে পড়ে, মাঝে মাঝেই বলে ফেলে যে আর পারছি না এই বোঝা টানতে, এবার নিষ্কৃতি মিললেই হয়। তখন ওই যে আবারও বোঝাতে হয় যে না, এইভাবে নিষ্কৃতি কী করে হবে? সন্তান রয়েছে, তার মুখের দিকে তাকিয়ে এত বছর ধরে যখন লড়াইটা চালাচ্ছ, তখন বাকি দিনগুলোও লড়াইটা চালাও, কিন্তু লড়াইটা লড়াইয়ের মতো করেই চালাও। এইভাবে ভেঙে পড়ি বা সবসময় ভয়ে ভয়ে বা সবসময় অত্যধিক গুরুত্ব দিয়ে অপর দিকের মানুষটিকে চলা যায় না, চলো না। কিন্তু ওই যে বোঝালেই কি সবাই বোঝে? বোঝে না। আসলে মনের দিক থেকে যদি একটা মানুষ চূড়ান্তভাবে ভেঙে চুরে থাকে, তাকে যতভাবেই বোঝানো হোক না কেন, সে কিন্তু সেভাবে বুঝতে পারে না। সাময়িক বোঝে, বললাম যে সাময়িক বোঝে, হয়তো সাময়িক 2-3 দিন ঠিক থাকে, তারপরে আবারও একই রকম অভিমান ভরে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কেননা এত বোকা সে, আজও ভাবে যে তার স্বামী তাকে প্রতিনিয়ত যে খাওয়ার খোঁটা দেয়, তাহলে সে খাবে কেন? এত বোকা সেইটা ভেবে পায় না যে এ তো প্রথম দিন থেকেই দিয়ে আসছে, প্রথম দিন থেকেই তো অসম্মান করে আসছে, প্রথম দিন থেকেই তো খাবার নিয়ে কথা বলছে, কি না বলেছে, কি ভাষায় না আক্রমণ করেছে, কীভাবে না মারধর করেছে। তারপরেও এত বোকা সেই মেয়েটি। আজ আর মেয়ে নেই, বললাম যে আজ সে প্রৌঢ়া, তবু এই প্রৌঢ়ত্বে পৌঁছেও তার বোকামি কিন্তু চায়নি। আজও সে বড্ড অভিমানী। আজও সে আশা করে তার স্বামী তাকে খেতে বলবেন, আজও আশা করে স্বামী খাওয়া নিয়ে তাকে কথা শোনাবেন না, বা কোনো কিছু নিয়ে শোনাবেন না, বা এই যে চূড়ান্ত অপমান অসম্মান করেন, এত জঘন্য ভাষায় আক্রমণ করেন, এগুলো করবেন না। বোকা মেয়ে, বড্ড বোকা মেয়ে। চেষ্টা করি প্রতিনিয়ত তাকে বোঝাতে, তাকে টেনে তুলতে বারবার, কিন্তু ব্যর্থ হই আমিও, পারি না। কারণ সে আর পারছে না, সে আর এই লড়াইটা লড়তে পারছে না। সে সারেন্ডার করে দিচ্ছে, সে হয়তো আর পারবে না। তবুও বুঝিয়ে যাব প্রত্যেক দিন, জীবনটা সুন্দর, এভাবে জীবনের শেষ হয় না। সন্তান রয়েছে, এগিয়ে যেতেই হবে। দেখা যাক আমি সফল হই কিনা তাকে বোঝাতে, আর সে আমার বোঝানোটা কতটা নিয়ে মাথা উঁচু করে এগিয়ে যেতে পারে, সেটাও দেখার। তো ঠিক আছে বন্ধুরা, বললাম একটি মেয়ের জীবনের গল্প, যাকে আমি খুব কাছ থেকে দেখেছি, যাকে আমি কাছ থেকে দেখি, তার কথা। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও পরিবারে আসনি আমার, তাদের কাছে অনুরোধ, আমার পরিবারে চলে এসো ঝটপট, খুব ভালো লাগবে আমার। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর পজিটিভ থাকো।